সেম ডায়লগ। বাহ, কি মিল ভাসুরের সাথে। ভাসুরটা আবার কে? শুভ শুভ্র স্যার সেম কথা বলে। ভুল কিছু বলে না, সে তো মানুষ চেনে এক দেখায়, বলে দিতে পারে কে কেমন। ওর হয়ে গুনগান গাইছিস যে? সবাই আমার শত্রু, কেউ ভালোবাসে না আমায়। একটা খুশির খবর শুনেছিস? কি? ফুপির ছেলে বেরিয়ে আসবে প্রায় 8 বছর পর, অক্ষর ভাইয়া। তো নাচ। উনি আসলে আমাদের কি? আর বিয়ের শাদীর কথা উঠলে তোকেই দেখবে ফুপি। তো এত লাফালাফির কিছু নেই, নেতাকে বলে বিয়ের শাদী সেরে নে। অক্ষর ভাইয়াকে তুই বিয়ে করবি? প্লিজ যা বোন এখান থেকে। অক্ষর নিরক্ষর বালকে আমি বিয়ে করতে পারবো না। শশী আর কথা বাড়েনি। সেদিনের কথাটা আসলেই ভাবার বিষয়। সে তো 1 বছরের জুনিয়র, চাপ আসলে তার উপরেই আসবে, কিন্তু আর্তর কথা বলে কেউ কিছু বলবে না, তখন ঝামেলা যাবে শেরিনের উপর। শশী যেতেই শেরিন রঙিন পেপারের দিকে তাকায়, সেগুলো যত্ন সহকারে ড্রয়ারে রেখে দেয়। এখন অক্ষর নামের ব্যক্তিকে নিয়ে তার চিন্তা। তার ফুপি একটা তো আছে, শেরিন শশী, শশী শেরিন, মনে হয় দুনিয়ায় আর কোনো মেয়ে নেই। শশী তার ফুপির ব্যাপারটা আর্থর কাছে শেয়ার করতেই আর্থ টু শুভ্রর কানেও পৌঁছে যায় অক্ষর দেশে আসার খবর। শুভ্র শুনেছে অক্ষরের জন্য শশী বা শেরিন একজনকে তার ফুপি ছেলের বউ করেই ছাড়বে, কিন্তু শুভ্র বুঝতে পারছে না কিভাবে কি করবে। একদিকে শেরিনের সামনে কত ভাব নিয়ে চলাফেরা, সে মেয়ে যদি শোনে শুভ্র তার উপর কাত হয়ে আছে তো এমনিতেই 14 গোষ্ঠী উদ্ধার করে তখন শুভ্রর বউ বাচ্চা সহ টেনে টুনে এনে বকতে থাকবে। আর এদিকে সেন তার স্টুডেন্ট, বিষয়টা তার কাছেও লজ্জা লজ্জা লাগছে। শুভ্র ভেবে পায় না কিভাবে কি করবে, তাই তো সে তার মাথা মোটা ভাই আর্থর কাছে গেল। দুজনের ফিউচারের উপর একজন নজর দিয়ে বসে আছে। আর্থর রুমে সোফার উপর পা তুলে চিন্তিত ভঙ্গিতে বসে আছে শুভ্র। আর্থর সেদিকে খেয়াল নেই। আর যাই হোক, শশীকে প্রয়োজনে পালিয়ে নিয়ে আসবে, তবু অক্ষরের হাতে দিবে না। শুভ্র তো সেই রাইট নেই। সেনের হাত ধরার একবার দিল চর, এবার পালিয়ে যাওয়ার জন্য কোলে তুলে দৌড় দিতে গেলে গলাটাই চেপে ধরবে। এমনিতেই মেয়েটা বেশ ঝগড়ুটে। শুভ্রের আপাতত মাথা কাজ করছে না, তার ভাইয়ের চিন্তা নেই, অথচ তার যত চিন্তা। শুভ্র সবসময় মানুষকে চিন্তায় রাখতে পছন্দ করে আর নিজে ফ্রেশ, বাট এই অক্ষরের জন্য পুরো উল্টে গেল নিয়ম। তার উপর চিঠি দাতাকে ধরতে পারল না। আর্থ থেকে আর পরামর্শ নেয়নি শুভ্র। সোজা রুমে এসে বিছানায় গা এলিয়ে দেয়, চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবে, কি জানি কি হয়। আচ্ছা, অক্ষর এখন বিটিতে না আসলে হয় না? শুভ্র ভাবছে তার চাচুকে দিয়ে পাটোয়ারি বাড়িতে প্রস্তাব পাঠাবে। হিতাহিত এটাই মাথায় আসলো। শুভ্র চটজলদি তার চাচুর রুমে চলে যায়। শুভ্রকে দেখে আইমান চৌধুরী হাসেন, ডেকে তার পাশে বসিয়ে বলেন, আজকাল চিন্তিত লাগছে, কি ব্যাপার শুভ্র? ওই চাচ্চু, তুমি আগামীকালকে একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? পাটোয়ারি বাড়িতে যাবে, আমার বাবুর আম্মুকে আমার বাড়িতে নিয়ে আসার প্রস্তাব দিতে। মানে? শেরিন পাটোয়ারির বিয়ের জন্য বলবে শুভ্র তাকে বিয়ে করতে চায় ফ্যামিলিগতভাবে। ওনাদের মেয়ে ছোট, এত তাড়াতাড়ি বিয়ে দিবে না। ওর এইজ তো 18। আচ্ছা, সমস্যা নেই, পড়াশোনা সব কন্টিনিউ করবে বিয়ের পর, আমি কোনো চাপ দেব না। বাবুর আম্মুকেও প্রেগনেন্ট বানাবে না এত তাড়াতাড়ি? এটা বাদ রাখলে কেন, বলে দাও। শুভ্রর কথায় ফ্রন কেটে আর্থ বলে। শুভ্র লজ্জায় দৃষ্টি ঘুরিয়ে নেয়, আর্থকে মনে মনে কয়েকটা গালি দান করে। আর্থ হেলে দুলে হেঁটে তাদের দুজনের মাঝখানে বসে পড়ে, দুজনে কাঁধে হাত রেখে বলে, শুভ্র বাবু এখন বিয়ে করবে, তার বউ বড় হবে, প্রাইমারি পাস করলে তখন বউ হওয়ার উপযুক্ত হবে। এখন তেমন কোনো চাপ কিছুই দিবে না, এই আর কি। আমাকে না পচালে হয় না তোর? আচ্ছা, তুই যেটা বলেছিস এটাও ঠিক আছে, করব না বাসর, সমস্যা কি? আস্তাগফিরুল্লাহ, লজ্জা শরমের মাথা খেয়েছো তুমি ভাইয়া? চাচুর সামনে এসবের বাসরের কথা বলছো? আর্থর কথায় শুভ্র দাঁড়িয়ে মাথায় কয়টা থাপ্পড় লাগায়, দাঁতে দাঁত চেপে বলে, তোর সব সময় ফান না করলে হয় না, আমি সিরিয়াস। যা, আমারটা আমি ঠিকই নিয়ে আসবো, দেখবি শেষ সময় তোরটা নিয়ে টানাটানি হবে। গুলি মেরে খুলি উড়িয়ে দিলে কি হবে? চুপ থাক, চাপাবাজ। শুভ্র প্রস্থান করতে আর্থ আর আইমান চৌধুরী হেসে ওঠে। আইমান চৌধুরী আর্থ দিকে তাকিয়ে বলেন, না,
আগামীকালকে প্রস্তাব পাঠাচ্ছে। তাহলে আমারটা নিয়ে যাও, দুই ভাই একসাথে বিয়ে করব। কলম আঙ্গুলের ফাঁকি নিয়ে ঘোরাচ্ছে আর ঠোঁট কামড়ে ভাবছে শেরিন। শশী বেঁচে গেলেও তো সে বাঁচতে পারবে না তার ফুপির থেকে। না, এমনিতেই অনেক ধরা খেয়েছে আর খেতে চায় না শেরিন। টিসি নিয়ে ঢাকায় চলে যাবে, সেখানে তার আন্টির বাসায় থাকবে, অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নিবে, সেখান থেকে গানের একটা প্রতিষ্ঠানও ভর্তি হবে, রিহার্সেল হবে গান, বিন্দাস লাইফ কাটবে। এমনিতেও এখানে থাকতো না শেরিন শুধু তার ভাই আর চাচ্চুর জন্য। তাদের ঘনিষ্ঠ সম্পর্ক এমপির কলেজ, তার উপর শুভ্র। সেন তার বাবা সিহান পাটোয়ারির কাছে যায়, তার বাবা তখন বই পড়ছিল। সেনকে দেখে বই রেখে দেয় সিহান পাটোয়ারি। মৌনতা বজায় রেখে সেন বলে, বাবা, আমি টিসি নিয়ে নিতে চাই, আন্টির কাছে চলে যাব। পড়াশোনার পাশাপাশি গানও কভার করব। এখানে আমার কিছুই হচ্ছে না। তোমার যেটা ভালো মনে হয়। আমি চাই আমার শেরিন একদিন অনেক বড় হবে, হাতে মাইক ধরে গান গাইবে, তার অনেক ভক্ত থাকবে। আমি তোমার গান গাওয়াটা সাপোর্ট করি মা। আল্লাহ তোমায় এই গুণটা দান করেছে, যেটা সবাইকে দেন না। ধন্যবাদ ভাই, ভিউ তুমি আমায় এত সহজে বোঝো। সেন পাটোয়ারি সেনের কপালে চুমু আঁকেন, দুকালে হাত রেখে বলেন, আমার সব একদিকে আর আমার মেয়ে একদিকে। আমার মায়ের আবদার আমি পূরণ করব না? সেন কিছুক্ষণ তার বাবার বুকে মাথা রেখে বসে থাকে, তার পরম শান্তির স্থান। তার মো সায়ারা আসে। মা বাবা মেয়ের এমন আহ্লাদ দেখে তিনি বলেন, থাক, আমার ছেলে আছে, আমার ছেলে আমায় ভালোবাসে, মেয়েটার লাগবে না। সায়ারা ইসলামের কথায় সিয়ান পাটোয়ারি হেসে দেয়। তখন শেরিন বলে, বাবার জন্য মেয়ের একটা আলাদা টান থাকে, জান না? কারণ বাবারা তার মেয়েকে মা বলে ডাকে, ডাকটাই অন্যরকম ভালোবাসা প্রকাশ পায়। আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা সবাই জানে। সো তুমি জেলাস হলেও আমি আমার বাবাকেই বেশি ভালোবাসবো। হয়েছে, আমার বুঝতার মেয়ে, বাপের দলেই থাকিস। আমার ছেলে আছে আমার জন্য। যাও তোমার আদরের ছেলের কাছে। মামের এমন দুষ্টু মিষ্টি ঝগড়া সিয়ান পাটোয়ারি বেশ উপভোগ করেন। পরের দিন আরও চারটা চিঠি আসে শুভ্র নামে। চিঠি পেয়ে শুভ্র বেশ খুশি। তার টেবিলের উপরে সিসি ক্যামেরায় এবার তো আসল চিঠিদাতা ধরা খাবে। শুভ্র তড়িঘড়ি চিঠি খোলে। প্রথমটাই লেখা, বাবুর পাপা, বাবুর মাম্মা আর বলবে না তাকে বাবুর আম্মু বানাতে। সে অভিমান করেছে বাবুর পাপার ওপর। কেন ভাই, আমি কি তোর খারাপ চাই? আচ্ছা, আমি কি তোর একটা কিডনি চেয়েছি? চাইনি, শুধু বাবুর আম্মু হওয়ার আবদার করেছি। শুভ্র চিঠি পড়ে হাসে। দেন দ্বিতীয় চিঠিটা পড়ে। ভালোবাসি বাবুর আব্বু। তৃতীয় চিঠিটাই লেখা, বাবুর আব্বু, তুমি জানতে চাওনি বলে কত না বলা কথা আড়ালেই থেকে গেছে। তুমি বুঝতে চাওনি বলে কত অনুভূতিরা মৃত্যুবরণ করেছে। তুমি ভালোবাসোনি, তাই তো হৃদয় সায়রে একটা আক্ষেপ থেকে গেছে। তাই তো শুধাই, আমি পাই না ছুতে তোমায়। চতুর্থ চিঠিটা, এই মিস্টার, চিঠিগুলো কি মজা মনে হয় আপনার? আই এম সিরিয়াস, ভালোবাসি আপনাকে। শুভ্র চিঠিগুলো পড়ে চিন্তায় পড়ে যায়। এটা কি হলো? সে ভালোবাসে একজনকে আর এই বাবুরাম্মু তাকে। কিন্তু এটা তো সম্ভব না। বাবুরাম্মু, তুমি আড়ালে রয়েছে, আড়ালেই থাকো, দর্শন দিয়েও লাভ হবে না। শুভ্র তোমায় গ্রহণ করবে না। অলরেডি শুভ্র একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। শুভ্র সবগুলো চিঠি ভাঁজ করে রেখে দেয়। যে চিঠিগুলো রেখেছে তার লেখা সুন্দর, ভালো, গুছিয়ে লিখতে পারে। অভিমানী, চঞ্চল, গোছানো লেখা, এই তিনটা কথাই তার কমপ্লিমেন্ট দেওয়া যায়। সেন টিসি নিয়ে চলে যাবে কথাটা নিশাত শুনতেই অবাক হয়। হঠাৎ সেনের এমন সিদ্ধান্ত নিশাত মানতে পারছে না। মনমরা হয়ে ক্লাসগুলো করছে নিশাত। সেন তাকে এটা ওটা বলছে, তাতেও কাজ হচ্ছে না। সেনের ভালোই লাগছে না এই কলেজ ছেড়ে যাবে। সে আজকের ক্লাস বেশ উপভোগ করছে। সাংস্কৃতিক পরিচালনা করে ম্যামের কেন খবর গেছে তাদের কলেজের সেরিন চলে যাবে। মেয়েটাকে তার পার্সোনালি পছন্দ ছিল। সামনে যেহেতু তাদের জেলা পর্যায়ে অনুষ্ঠান আছে, সেখানে সেরিন চলে যাবে। ব্যাপারটা নিয়ে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে যান তিনি। শুভ্র তখন কিছু পেপারস ঘাটাঘাটি করছিল। সাংস্কৃতিক ম্যাম মিসেস লিয়ানাকে দেখে বলেন, কোনো আর্জেন্ট আছে ম্যাম? স্যার, শুনলাম শেরিন পাটোয়ারি টিসি নিয়ে চলে যাবে। হয়তো আপনার কাছে আসবে 2-1 ভেতর। আমি আগেই খবর পেলাম।
খবর পেয়েছেন, আর ও টিসি নিবে না, ওর ফ্যামিলি দিবে না। সত্যি স্যার, দেখবেন ও আসবে ওর বাবাকে নিয়ে। কথাটা বলে লিয়ানা চলে আসে। শুভ্র পাত্তা দিল না, এটাতেও গাপিত্তি জ্বলে যাচ্ছে তার। শুভ্র তার কথাটা বা পাত্তা দেয়? শুভ্র কার কথাটাই বা পাত্তা দেয়? সে নিজেও নিজের মতো সব করে, কারোর মতের দাম নেই তার কাছে। লিয়ানা ম্যাম যেতে শুভ্র শটান হয়ে বসে পড়ে, আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করছে। সে যাবে না, প্রয়োজনে ব্ল্যাকমেল করে ওকে রেখে দিবে শুভ্র। গাছে পাতা নড়ছে, শুভ্র শীতল বাতাস বইছে ছাদে। শেষ বিকেলের উন্মুক্ত বাতাস, চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছে শেরিন। শুভ্রর কলেজ সালাম দিয়ে যাবে শেরিন। কয়েকটা মাসেই পুরো তেজপাতা করে দিল জীবনটা। এত এত রুলস, পিটি করো, তারপর একগাদা পড়া, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, প্রাইভেট। তার উপর তার ফুপি এসেছে সকালের দিকে, এসে শুনেছে শশীকে আগামী কালকে দেখতে আসবে। এখন নিশ্চয়ই ভেজালটা শেরিনের উপরেই আসবে। শশী তখন হাসি মুখে ছাদে আসে। শেরিন তার দিকে তাকিয়ে ঝুঁকে, খুশির কোনো খবর আছে অথবা আজের কোনো নিউজ আছে? শেরিন মেয়েকে হাসি টেনে শুধায়। তোর নেতা চলে আসলো নাকি বিয়ে করতে? আরে না, আগামীকালকে ও পরিবার থেকে লোক পাঠাবে আসার জন্য। ভেরি সুন আমরা হয়ে যাব। কংগ্রাচুলেশন। বানান জানিস না? সংক্ষিপ্ত করে বলিস কেন? কংগ্রাচুলেশন ছাতার মাথা। ধন্যবাদ। কালকে কলেজ যেতে হবে না তোর, তোর শুভ্র স্যারও আসবে। কালকে টিসি আনতে যাব। আরে যাওয়া লাগবে না, একেবারে বিয়ে করে জামাইয়ের বাড়ি চলে যা, তাহলে টিসি লাগবে না, এমনিতেই আদর্শ হাক পাবি। তোর বা সেন প্রস্থান করতেই শশী হেসে দেয়। সেনকে আজকাল আনমনা আর চিন্তিত লাগে শশীর কাছে। ও এমনই, আজের এক কাজকর্ম করে বাস খাওয়ার ভয়ে থাকে। কে জানে আবার কাকে উল্টাপাল্টা গালাগালি করেছে। তস্ত পায়ে ছাদ ছেড়ে ভেতরে যায় শশী। তার আম্মু আর বড় আম্মু কাজে ব্যস্ত, তার বাবার মাহি বাজারে গেছে। হুটহাট কথা হয়, শশী বুঝেছে তার বিয়ের ফুল ফুটে গেছে। একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে পুনরায় সেনের কাছে গেল। সেনকে দেখে বলে, বনু আমার বিয়ের ফুল ফুটে গেছে। তো আমার মতো সিঙ্গেলকে এসব বলে না খেপালে হয় না? হ্যাঁ, আমার প্রেমই হয় না আবার বিয়ের ফুল। দেখ কোথায় আনাচে কানাচে ফুলটা ফুটেছে, আর কোন গরু খেয়ে ফেলেছে কে জানে। সেনের কথাই শশী তাকিয়ে রয় তার দিকে। সেনের সেসবে ভ্রুক্ষেপ নেই, সে তার মতো পুনরায় ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। শশী তো এক্সাইটমেন্টের শেষ নেই। এক্সাইটমেন্টের শেষ নেই। আগামী 3টা দিন তার জন্য স্পেশাল, ভীষণ স্পেশাল। কখন রাত পেরিয়ে ভোর হবে সেই অপেক্ষায়। পড়াশোনার দিকে মন নেই শশীর, শুধু আর্থ আর আর্থ, এবং আর্থ তার চোখে মনে। আর্থ লিভিং রুমে সোফায় বসে আছে, শুভ্রর হাতে ধোয়া ওঠা কফির মগ। সে চুমুক দিচ্ছে আর বাকিদের কথা কর্ণপাত করছে। তার বাবা আর আর্থর বাবা বসে আছে সামনের সোফায়। যেহেতু আর্থর বিয়ের সামনে, সেহেতু সবাই এক এক করে বাড়ি আসছে। আর্থর বোন আর আইমান চৌধুরী মেয়ে, তারা বিয়ের ডেট ফিক্সড হলে আসবে। শুভ্রর মা জান্নাতুল ফেরদৌস আর সুলতানা খানমও আছে তাদের সাথে। কথা শুরুতে আরব চৌধুরী বলেন, শুভ্র তোমার পছন্দ থাকলে বলো, আর্থ আর তোমার বিয়েটা একসাথেই দিয়ে দিব আমরা। শুভ্র আর্থকে চোখ দিয়ে ইশারা করছে বলার জন্য। আর্থ ইশারা বুঝেও না বোঝার ভান করে থাকে। 32 পাটি দাঁত বের করে বলে, ভাইয়ার নেই, কেউ নেই, তোমার অন্য জায়গায় মেয়ে দেখো। কথাটা শেষ করার আগে পিঠে দুটো পড়ে যায়। শুভ্র রাগের চোখে তাকিয়ে আছে আর্থর দিকে। আর্থ শুভ্র দিকে তাকিয়ে বলে, আগে বলো, আমাদেরকে হানিমুনে মালদ্বীপ যাওয়ার খরচ তুমি দিবা? বসে বসে মুড়ি খাও নেতা। শালা মিসকিন বিয়ে করবি তুই, হানিমুন করবি আমার টাকায়। সেই স্বপ্ন আর কনফিডেন্স নিয়ে বিয়ে করছিস? কিপটা দেখছি তোর মতো একটাও দেখিনি ভাইয়া। আসলে টিচাররা কিপটা হয়। আর্থ শুভ্রর কথোপকথন সবাই এক দৃষ্টিতে দেখে। তখন জান্নাতুল ফেরদৌস বলেন, প্রেম করছো ভালো কথা, বলে দিলেই তো হয়। একে ওকে চোখ দিয়ে ইশারা করা, মারামারি করা বিষয়টা দৃষ্টিকটুক দেখায়। জান্নাতুল ফেরদৌসের কথায় আর্থর মেজাজ খারাপ হয়ে যায়। তখন শুভ্রর বাবা আরফিন চৌধুরী শুভ্র বলেন, তোমাকে এত কথা বলতে বলিনি, এখানে আমরা বড়রা আসছি, কোনো দরকার হলে তোমাকে ডেকে নিব, এখন আসতে পারো। আরফিন চৌধুরীর কথাই জান্নাতুল ফেরদৌস রাগী দৃষ্টি নিক্ষেপ করে, গটগট করে চলে যান সেখান থেকে। তখন আর্থ বলে,
ওনার সব কিছুতেই সমস্যা। আমরা ভাইয়েরা মজা করব, মারামারি করব, আমাদের ব্যাপার। ওনার এত অ্যালার্জি কেন? সব সময় এমন করে, কথা না পেলেও বাম হাত ঢুকিয়ে অ্যাটেনশন পেতে চায়। আগে বলে রাখি, বিয়েতে ওনার কোন ধরনের নাটক আমি দেখতে পারবো না। উনি মনে হয় ভুলে গেছে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস। অবশ্য যার যা পরিচয় সেটাই সবসময় বহন করার চেষ্টা করে। শুভ্র ভাইয়ার প্রেম নেই, তবে পছন্দ আছে। মেয়েটা শশীর ছোট বোন শেরিন, ওর কলেজেরই স্টুডেন্ট। বিষয়টা দৃষ্টিকটুক দেখায়, বাট ওদের বিয়েটা আমি চাই গোপনে হোক, পাবলিক করার দরকার নেই। তখন আইমান চৌধুরী বলেন, পাবলিক করলেই কে? আমাদের বাড়ির বউ আমাদের বাড়িতে থাকবে, এখান থেকে কলেজ যাবে, সে তো লোকের নজরে আসবেই। আর সেরিন এই কলেজে না আসলে ও তো ভাগ্যের কমে শুভ্রর বউ তো হতোই, তাই না? ঠিক আছে, তাহলে আগামীকালকে পাটোয়ারি পরিবারের 2 মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠাবো। আই হোপ তারা রাজি হবে। শুভ্র বাবা কথাটা বলেন। শুভ্র আর এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে, চুপচাপ নিজের রুমে চলে যায়। আর তো শুভ্রর যাওয়ার দিকে তাকিয়ে রয়। আর কেউ কিছু বলেনি। কাজের পর রাতের ডিনার রেডি করতে সবাই একজোটে টেবিলে আসে। তাদের মাঝে শুভ্রও ছিল, তবে সে একটা কথাও বলেনি। শুভ্র ছোটবেলা থেকেই এমন গম্ভীর হয়ে থাকে, তবে তেজ কোনো অংশে কম নেই। শুভ্র ডিনার শেষ করে রুমে এসে ল্যাপটপে অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন একটা নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজটা ঠিক এরকম, হেই বাবুর আম্মু সত্যি হারিয়ে যাচ্ছে আপনার মন থেকে, এমনকি দৃষ্টি থেকে। এই দূরত্ব দূর থেকে বহু দূরে সৃষ্টি হচ্ছে। আমি চলে যাচ্ছি, তো যত্নে রেখে দিন না আমায় আপনার হৃদয় সারে। প্রাণের ছন্দ একে অদৃশ্য বন্ধনে আঁকড়ে রাখবো, ইতি বাবুর আম্মু। শুভ্র মেসেজটা পড়ে নিজের রিপ্লাই দেয়, আড়ালে থাকলে কিভাবে আটকাবো আমি? আপনি আমায় দেখা দিন, ধরা দিন না, তাহলে না হয় ভেবে দেখবো বাবুর আম্মু বানানো যায় কিনা। শুভ্রের এমন মন্তব্য দেখে অপর পাশের ব্যক্তির চোখ ছলছল করে ওঠে, নিজেকে চিমটি কাটে। সত্যি এটা শুভ্র দেওয়া মেসেজ তো। পুনরায় রিপ্লাই দেয়, সত্যি আসবো, আমায় কিন্তু আপনি দেখেন বাট চেনেন না। জি আসুন, এই ভূতটাকে আমিও দেখতে চাই যে আমায় জ্বালিয়ে যাচ্ছে। শুভ্র ফোন রেখে পুনরায় কাজে মনোযোগ দেয়। একদিকে বাবুর আম্মু, অন্যদিকে শুভ্রর পার্সোনাল গায়িকা। কি করবে, কি ধরবে, কি ছাড়বে, এখন আর মাথায় কুলাচ্ছে না। শুভ্র ভেবে পায় না কিভাবে সে সামান্য বিষয় নিয়ে এতটা নার্ভাস হয়ে যাচ্ছে। এই একমাত্র সেরিন মেয়েটাকে তাকে নাকি দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এর কঠোর শাস্তি হওয়া দরকার, কিন্তু কি শাস্তি? সে তো ধরে রাখতে চায়, তবুও পালিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে টাইপ। আদৌ সেরিনকে বিয়ে দিবে তো তার সাথে? শুভ্রর মনে না শব্দটাই বারবার তোলপাড় করছে। মাঝে মধ্যে ঘেমেও যাচ্ছে শুভ্র। চোখ বন্ধ করে কয়েকবার শ্বাস নেয়। মাথার মধ্যে হাজারটা প্রশ্ন এসে ভিড় জমায়। তার মধ্যে একটা কথা বারবার মনে হচ্ছে, সেরিনকে পাওয়ার জন্য এত আগ্রহ কেন? ওর থেকে বেটার কাউকে তো আমি ডিজার্ভ করি, ও হয়তো আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করে। আমার অনুযায়ী সে তো অনেক বাচ্চা। এই বাচ্চাটা বিয়ে করে কি হবে? না হবে বাচ্চার মা, উল্টো এই বাচ্চাকে হয়তো খেলনা দিয়েই বসিয়ে রাখতে হবে। কিন্তু সে তো আর্থর মাধ্যমে সবাইকে জানালো। যাই হোক, আর্থকে সে বলেছে বিয়ের কথা উঠলে যাতে সেরিনের কথা বলে। আর্থ তার থেকে ঘুষ চেয়েছে, কয়েকটা শর্ত দেয়, যার মধ্যে একটা মালদ্বীপে হানিমুন যাওয়ার খরচ শুভ্রকে দিতে হবে। শুভ্র খুব একটা কিপটা না, তবে কিপটা কমও না। কাজ শেষে শুভ্র বিছানায় গা এলিয়ে দেয়, মনে মনে নিজেকে কয়েকটা গালি দেয়। শুভ্র কি দেখতে খারাপ, নাকি যোগ্যতা নেই তার? অবশ্যই সব কিছু আছে শুভ্রর। তাহলে সেরিন রাজি হবে না কেন? শুধু সেরিন না, সেরিনের আম্মু রাজি হবে। শুভ্রর মনে কনফিডেন্স চলে এসেছে। রাতটা না ঘুমিয়ে কেটে গেলেও সকালের দিকে একটু চোখ লেগে আছে শুভ্রর। অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ছুটে যায়। ফজরের আজান হতে নামাজ আদায় করে বেলকনিতে কোরআন তিলাওয়াত করতে বসে শুভ্র। সকালের হিমশীতল বাতাস শুভ্রের গায়ে বাড়ি খাচ্ছে। হয়তো একটু পর সূর্যের আলোয় সবকিছু গরম হয়ে উঠবে। তীব্র কাঠখোট্টা গরমে রোদে এক মুহূর্তও দাঁড়ানোর জো নেই, কিন্তু সে তো তার স্টুডেন্টদের মাঝে রোদের মধ্যে বসে রেখে আধা ঘন্টা করে ভাষণ দেয়। কোরআন তিলাওয়াত হতে বুয়া এসে কফি রেখে যায় রুমে। শুভ্র কফির মগ নিয়ে পুনরায় বেলকুনিতে যায়। নিচের দিকে চোখ যেতে দেখে তার বাবা আর আর্থর বাবা দুজন বেরিয়েছে বাড়ির গেট দিয়ে। হয়তো কলেজের পেছনে দিঘির পাড়ে হাঁটতে যাবে, যেখানে চৌধুরী পরিবারের সবাই যায় সকালবেলা হাঁটতে।
দিঘির পানির ঠান্ডা হিমশীতল বাতাস গায়ে লাগলে আলাদা একটা শান্তি পাওয়া যায়। শুভ্র কফিটা রেখে নিচে আসতেই আর্থ দেখা পায়। বেচার মাত্র ঘুম থেকে উঠে এসেছে। শুভ্রকে দেখে আর্থ বলে, শেরওয়ানি কিনেছো তো? কিসের শেরওয়ানি? আমি পাঞ্জাবি পরে বিয়ে করব, সাদা পাঞ্জাবি। বিয়েটা মনে হয় ঠিক। আমি তো এমনিতে বলেছি আজকে পাটোয়ারি বাড়ি যাব। আমার বিয়ে ডেট ফাইনাল হলো, তোমারটা হবে কিনা সন্দেহজনক। তোকে এত কথা বলতে বলিনি, সবার আগে আমারটা হবে। যেই দজ্জাল ফুপি শাশুড়ি বসে আছে যেও, তার ছেলের বউকে তোমায় দিবে বকে। শুভ্রর একটা ধমক শুনলে উনি 1 মাস অজ্ঞান থাকবে। যেহেতু উনি বুড়ো মানুষ, সেহেতু এমন দীর্ঘ সময় অজ্ঞান থাকার আশঙ্কা করা যায়। ভাইরে ভাই, তোমার যে ধমক দিয়ে না জানি বউকে হার্ট অ্যাটাক করিয়ে নাও। দেখা যাবে, বিয়ে তো আগে হোক। এই তুই বারবার আমায় ভয় দেখাচ্ছিস কেন? বিয়ে হবে না কেন? 100 বার বিয়ে হবে। শুভ্র আর্থকে কয়েক ঘা লাগিয়ে দিয়ে চলে আসে। আর্থ শুভ্র যাওয়ার দিকে তাকিয়ে হাসছে। তখন আবার আর্থর আম্মু মীরা আসে। আর্থকে নিজে নিজে হাসতে দেখে বলে, আর্থ হাসি থামিয়ে তার আম্মুর দিকে তাকায়। কফির মগ হাতে নিতে নিতেই বলে, হ্যাঁ হলাম তো তোমার বৌমার প্রেমে। তখন আবার আইমান চৌধুরী আসেন। আর্থর কথা শুনে তিনি সুধান, এভাবে বলে না, একটু লজ্জা শরম রাখো। তো কি তুমি বুঝি প্রেমে পড়নি কারুর? পরিস্থিতি তোমার ছোট আম্মুর। ওদের দুজনে কথাবার্তা শুনে মীরা ইসলাম সরে আসে। আর্থ একটু এমনই, সবার সাথেই ফ্রেন্ডলি ভাব নিয়ে কথাবার্তা বলে। পাটোয়ারি বাড়িতে কাজ চলছে এক দফা। শেরিনকে দায়িত্ব দেওয়া হয়েছে লিভিং রুম আর টেবিল ডেকোরেশন করার, সেই সাথে সবার রুম সাজিয়ে দেওয়ার। শেরিন সকালে নাস্তা করে কাজে নেমে পড়েছে। সে জানে আজকের মতো তার কোমর আর শরীর দুটোই শহীদ। যেহেতু তাদের জয়েন্ট ফ্যামিলি, বিল্ডিংটাও সেভাবেই করা। 8টা বেডরুম গোছাতে গোছাতে বেচারি হাঁপিয়ে গেছে। লিভিং রুমে এসে শশীকে ডাকে শেরিন। তখন তার আম্মু সায়ারা এসে বলে, ও কোনো কাজ করবে না। বিয়েটা তো আর আজকে হচ্ছে না, সবাই শুধু আমাকে দিয়েই সব কাজ করায়। আমার চেহারায় মনে হয় কাজের বুয়া টাইপ ভাব আছে। শেরিনকে রাগানোর জন্য তার ভাই মাহি আবার বলে, ফাইনালি বুঝতে পেরেছিস? এজন্যই তো তোকে দিয়ে আমার শার্ট আয়রন করাই, রুম গোছাতে বলি। তুই হলে আমাদের বাড়ির কাজের মেয়ে শেরিন। চেহারাটা দেখলেই বোঝা যায় তোর জন্মই বিল্ডিং পরিষ্কার করার জন্য। আম্মু, তোমার ছেলেকে কিছু বলবা নাকি আমি ওর মাথায় 2-4টা বাড়ি মারবো? তখন সায়ারা বলেন, মাহি, ওকে রাগিও না। ও রাগলে আবার এগুলো কে করবে? তুমি বললে তোমার বৌমা এসে করে দিয়ে যাবে। অজাতের বংশে অজাত বলে কি? আয়, তোরে কয়টা খুন্তি দিয়ে থেরাপি দেই। 2 অজাত আমার হয়েছে, একটা অজাতের হয়নি। কাজকর্মের কথা বললে একটা বামে যায় তো ডানে লাফায়, আরেকটা শুধু বউ বউ করে। শেরিন মাহি দুজনেই তার আম্মুর দিকে হতাশার দৃষ্টিতে তাকিয়ে আছে। তার আম্মু যেতেই শেরিন মাহিকে বলে, আমার বংশ অজাতের? লাইক সিরিয়াসলি? আমাকে দেখে অজাতের বংশের মেয়ে মনে হয়? আমাকে দেখে সত্যি অজাতের বংশের ছেলে মনে হয়? তোর জন্য আম্মু আমায় এতগুলো কথা শোনালো। আমাকে মনে হয় আদর করলো কত। তোর জন্য আমার বংশকে অপবাদ দিয়েছে। তোর আর আমার দুজনের বংশ একটাই। শেরিনের কথাই শশী বলে, সেটা হলো অজাতের বংশ, আবার কখনো পাগলের জাত। শেরিনের হাতের ঝাড়ুটা শশীর হাতে ধরিয়ে দিয়ে বলে, চলেই তো যাবি, একটু তো কাজকর্ম করে ছোট বোনের থেকে দোয়া নে। তোর দোয়া লাগবে না। যেই মুখে সারাক্ষণ গালি থাকে, সেই মুখে আবার দোয়া আসবে কোথা থেকে? সর, আমার মতো মেয়ে একটাও পাবি না। হ্যাঁ, এমনি ভালো যে একজনের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে রাস্তা দিয়ে যায়, আবার রাস্তায় বুড়ো মানুষ দেখলে সালাম দিয়ে ভালো সাজে। শশীর কথাই মাহি আর শেরিন দুজনেই হেসে দেয়। শশী লিভিং রুমের কাজে ব্যস্ত হয়ে পড়ে। শেরিন টেবিলে গ্লাস প্লেট সব সাজিয়ে রাখে। তাদের কাজ শেষ হতেই শশী শেরিন শাওয়ার নিয়ে নেয়। আজকে শেরিন হোয়াইট আর মেরুন কালারের কারুকাজ করা 3 পিস পরিধান করেছে। যেহেতু শশীকে দেখতে আসবে, সেহেতু তাকে শাড়ি পরানো হবে। শেরিন শাড়ি নামিয়ে চলে যায় লিভিং রুমে। চৌধুরীর বাড়ি থেকে শুভ্র, আইমান চৌধুরী এবং আরফিন চৌধুরী চলে আসে। শুভ্রকে আচমকা দেখে শেরিন কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না। তার উপর বড়রা আছে,
হাতের ফোনটা সোফার উপর রেখে তাদের সামনে গিয়ে সালাম দেয় শিরিন। আইমান চৌধুরী এবং আরফিন চৌধুরী শিরিনের সালামের জবাব দেয়। আরফিন চৌধুরী বলেন, তুমি সিহান পাটোয়ারি মেয়ে না? নাম কি তোমার মা? জি, আমার নাম শেরিন পাটোয়ারি মিশাত। সেই নামটা শুনে আইমান চৌধুরী শুভ্রর দিকে তাকায়। সবার আগে চোখ যায় শুভ্রর সাদা পাঞ্জাবি আর শিরিনের পরিধান করা সাদা থ্রি পিসের দিকে। শুভ্রকে আস্তে করে আইমান চৌধুরী বলেন, আগে থেকে প্ল্যান করে রাখছো নাকি হোয়াইট পরবা? একদম না চাচ্ছু, কিভাবে যেন মিলে গেল। সেন তাদেরকে ভেতরে নিয়ে আসে। আরব চৌধুরী সামনে, তারপর সেন তার পেছন দিয়ে শুভ্র হাঁটছে। আইমান চৌধুরী পেছন থেকে লক্ষ্য করেছেন তাদের দুজনকে কেমন লাগছে। কিরণ পাটোয়ারি কাজে বাইরে গেছে, একটু পর চলে আসবে। মাহি তাদের তিনজনকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। সেন নাস্তা নিয়ে আসে। সেনকে ডেকে নিজের পাশে বসে আরব চৌধুরী, তার পাশে আবার শুভ্র বসা ছিল। শুভ্র এবং আরব চৌধুরীর মাঝে সেন বসে। সেনের হার্টবিট ওঠানামা করছে, বিশ্বাস হচ্ছে না শুভ্রর পাশে তাকে বসানো হয়েছে, যাকে দেখলে 10 হাত দূর থেকে দৌড় দেয় মানুষ। আইমান চৌধুরী বসে বসে তাদেরকে দেখছে। সবার আড়ালে শুভ্র আর সেনের কয়েকটা পিকচারও তুলে নেয়। সেনকে এটা ওটা জিজ্ঞেস করছে আরব চৌধুরী। শুভ্র নিজের ফোন নিয়ে ব্যস্ত, তবে তার কাছে ভালোই লাগছে ব্যাপারটা। কে জানে তাদেরকে একসাথে কেমন লাগছে। সেন কোনো রকম কথা বলে উঠে নিজের রুমে চলে যায়। তখন আইমান চৌধুরী শুভ্রকে ডেকে তার পাশে বসায়। ফোন থেকে তোলা ছবিগুলো শুভ্রকে দেখিয়ে বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুভ্র বিয়েটা হবে তো? শুভ্র মাথা চুলকায়। তখন আবার সিয়ান পাটোয়ারি আসে, সাথে তার বোন শাহিনুর পাটোয়ারি। শুভ্র ভদ্র মহিলা দিকে এক নজর তাকায়। ইনি সেই মহিলা যার জন্য এখন তাদের দুই ভাইকে বিয়ে করার জন্য তাড়াহুড়ো করতে হচ্ছে। চৌধুরী পরিবারের বাকি সদস্যদের আসতে একটু লেট হয়, তবে সবাই আসে, একমাত্র জান্নাতুল ফেরদৌস ছাড়া। অবশ্য আর্থর এতে কিছু যায় আসে না, তার বিয়েতে সে না থাকলেও কিছু যায় আসবে না। সুলতানা খানম আর মীরা, তুষি এবং সাইডার সাথে এটা ওটা হেল্প করছে। ভীষণ মিশুক প্রকৃতির তারা দুজন। সেনও তাদের সাথে কথা বলে। খাওয়া দাওয়া পাট চুকিয়ে শশীকে আনা হয়। মেরুন কালারের শাড়িতে শশীকে সাজানো হয়। শশীকে আনা হতে আর্থ তার দিকে হাঁ করে তাকিয়ে রয়। পাশ থেকে শুভ্র তাকে ধাক্কা দিতেই নজর সরিয়ে ফ্লোরে স্থির করে আর্থ। শশীকে দেখতে গিয়ে সে বেমালুম ভুলে গিয়েছিল তার শ্রদ্ধেয় পিতা মাতা যে এখানে উপস্থিত আছে। সে সবার সামনে, আর যাই হোক বাবা মায়ের সামনে ভালো একটা ছেলে, বেফাস কথাবার্তাও বলে না তাদের সামনে। শশীকে দেখতে হতে মীরা ইসলাম একজোড়া বালা তার হাতে পরিয়ে দেয়। চৌধুরী পরিবারের সবাই মোটামুটি গোল্ডের কিছু না কিছু শশীকে দিয়েছে, শুধু আর্থর তরফ থেকে কিছুই দেয়নি। সে তো এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড হলে সেদিন দিবে। তাদের দেখা দেখির পালা শেষ হতে আইমান চৌধুরী বলেন, পাটোয়ারি সাহেবরা একসাথে দুই মেয়েকে বিয়ে দিন নিচে গিয়ে। যেতে শুনেছি ওদের বেড়ে ওঠা সব কিছুই টুনির মতো। আমাদের তো আর একটা ছেলে আছে, সমস্যা নেই। তখন শাহিনুর পাটোয়ারি বলেন, শেরিনকে আমার অক্ষরের বউ করব, এটা আমার অনেক আগের ইচ্ছা। আমার ছেলের ছোটবেলায় ঠিক করে নিয়েছি আমি শশী বা শেরিন যে কোনো একজনকে নিব। যেহেতু শশীর বিয়ে ঠিক, অফকোর্স শেরিনই আমার ছেলের বউ হবে। নেক্সট উইকে অক্ষর দেশে আসছে, সমস্যা নেই। আপনারা চাইলে ওদের বিয়েটা একসাথেই হবে। শাহিনুর পাটোয়ারির কথার মুহূর্তে শুভ্রর মাথা গরম হয়ে যায়। কপালে আঙ্গুল দিয়ে স্লাইড করছে। আর্থ তাকে থামিয়ে থামিয়ে রাখছে, কারণ শুভ্র রেগে একটা ধমক দিলে শাহিনুর পাটোয়ারি 4 দিন অজ্ঞান থাকবে। তখন আইমান চৌধুরী বলেন, না, আপনার ছেলের জন্য বলিনি, আমাদের চৌধুরী পরিবারের ছেলের জন্য বলেছি। ব্যাপারটা মন্দ হতো না। আরব চৌধুরী বলেন, কিন্তু পাটোয়ারি পরিবারের কেউই কিছু বলেনি। তবে মুহূর্তে প্রসঙ্গ পাল্টে নেয় সিয়ান পাটোয়ারি। তার কথা ধরনে বোঝায় মেয়েকে এখন বিয়ে দিবে না সে, কারোর সাথেই না। শুভ্র আর্থকে নিয়ে উঠে ভেতরের দিকে যায়। মাহি সহ আছে তাদের সাথে। মাহি তাদেরকে দেখিয়ে দিচ্ছে কোনটা কার রুম। শুভ্র কোনো কথা কানে না নিয়ে একটা রুমে ঢুকে পড়ে। মাহি আর্তর সাথে কথা বলছে। শুভ্র রুমে প্রবেশ করতে খেয়াল করে রুমটা বেশ পরিপাটি হলো। দেওয়ালে একটা ছবির অ্যালবাম, সেটা শেরিনের। সোফার উপর একটা গিটার রাখা। রুমের দেওয়ালে কত স্টাইলে তোলা শেরিনের ছবি ঝোলানো, সেই সাথে লাইটিং করে ডেকোরেশন করা। রুমটা শুভ্রর পছন্দ হয়। তবে পড়ার টেবিলের সামনে এসে একটা কাগজ জাতীয় কিছু রাখে শুভ্র।
কোথা থেকে তড়িঘড়ি শেরিন রুমে প্রবেশ করে। শুভ্র এক সাইডে দাঁড়ানো, শেরিনের সেদিকে খেয়াল নেই। সে কোনো দরকারি টেবিলের সামনে যেতে একটা খাম দেখে মুহূর্তে মেজাজ বিগড়ে যায় তার। খামটা হাতে নিয়ে সাইডে রাখা ডাস্টবিনে ফেলে দিয়ে বিরক্তি নিয়ে বলে, ছাতার মাথার চিঠি এখানে আসলো কিভাবে? কোন বালিক কাজে লাগে না।